আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শুরু করব ফিমেল রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। আমি আছি অমিত বাগচি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। তো শুরু করি। একটা জীবনের শুরু হয় হচ্ছে একটা জাইগোট থেকে। সেই জাইগোট তৈরি হয় হচ্ছে বাবা থেকে আসা শুক্রাণু বা স্পার্ম এবং মায়ের থেকে আসা ওভামের মিলনের মাধ্যমে। তো আমরা ধরে নিতেছি যে বাবা থেকে যে স্পার্ম এসেছে সেখানে আছে এক্স ক্রোমোজোম, মায়ের থেকে যে ওভাম এসেছে সেখানেও এক্স ক্রোমোজোম। তাহলে জাইগোট হবে এক্স এক্স, যেটা হচ্ছে আলটিমেটলি হবে কি, যেটা হচ্ছে একটা ফিমেল বেবি আলটিমেটলি ডেভেলপ করবে। তো দেখা যাবে কি এখান থেকে এই জাইগোট বিভাজিত হতে হতে একসময় কি হবে, মরুলা, ব্লাস্টুলা এরকম বিভিন্ন ধাপ অতিক্রম করবে। ঠিক আছে। আচ্ছা, তো এক সময় কোষগুলো বিন্যস্ত হয়ে দেখা যাবে কি দুইটা স্তরে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আউটার সেল ম্যাস, আরেকটা হচ্ছে ইনার সেল ম্যাস। আউটার সেল ম্যাসকে বলতেছি ট্রোফোব্লাস্ট আর ইনার সেল ম্যাসকে বলতেছি এমব্রায়োব্লাস্ট, যেই দুইটাই আবার পরবর্তীতে বিভাজিত হবে। তো এই যে এমব্রায়োব্লাস্ট এর মধ্যে আবার দুইটা স্তর আছে, একটা হচ্ছে এপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট। ঠিক আছে। তো এই হাইপোব্লাস্টে এপিব্লাস্টে কি হবে, এই এপিব্লাস্টে তৈরি হবে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। এই এপিব্লাস্টে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল তৈরি হবে, যেটা কি করবে প্রিমিটিভ স্ট্রিক দিয়ে মাইগ্রেট করবে। কোথা দিয়ে সেটা মাইগ্রেট করবে, এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে মাইগ্রেট করে কোথায় আসবে, ওয়াল অফ দ্য ইয়োক স্যাকে। মাইগ্রেট করে আসলো ওয়াল অফ দ্য ইয়োক স্যাকে। ঠিক আছে। আচ্ছা, ইয়োক স্যাকের ওয়ালে আসলে এই ওয়াল অফ দ্য ইয়োক স্যাক থেকে আবার ফোর্থ উইকে কি করবে, আবার মাইগ্রেট করবে। মাইগ্রেট করে কোথায় যাবে, মাইগ্রেট করবে হচ্ছে ডেভেলপিং গোনাডের দিকে। এবং এটা হচ্ছে ডেভেলপিং গোনাডে এসে পৌঁছাবে হচ্ছে পঞ্চম সপ্তাহে। ঠিক আছে। তো প্রাইমোর্ডিয়াল জার্ম সেলটা যখন পঞ্চম সপ্তাহে এসে পৌঁছালো তখন দেখতে কিছুটা এরকম, যেটা কি হলো, মাইটোসিস এবং ডিফারেন্সিয়েশন হয়ে তৈরি করলো কি, তৈরি করলো হচ্ছে উগোনিয়া। আবার বলতেছি কি তৈরি করলো, তৈরি করলো হচ্ছে উগোনিয়া। তো এই উগোনিয়া, এই ওভারির যে সারফেস এপিথেলিয়াম, আমরা এই যেটা ওভারি বুঝাইতে চাইছি, ঠিক আছে, ওভারির যে সারফেস এপিথেলিয়াম এখান থেকে স্পিন্ডল শেপ কিছু সেল এসে এই ওগুনিয়ামের চারপাশে যুক্ত হবে। ঠিক আছে। তখন এটাকে বলা হবে প্রাইমোর্ডিয়াল ফলিকল। ঠিক আছে। আর ভেতরে মানে এই যে ওগুনিয়ামটা ভেতরে থাকতেছে তখন এটাকে বলা হবে প্রাইমারি ওসাইট। কি বলা হবে, প্রাইমারি ওসাইট। ঠিক আছে। ওকে, তো এই প্রাইমারি ওসাইট কি করবে, বিভাজিত হতে যাবে। তো প্রথমে সে কি করবে, ইন্টারফেজ অবস্থায় কি করবে, তার ডিএনএ এস ফেজে দ্বিগুণ করে নেবে। আচ্ছা, তারপর যখন সে বিভাজিত হতে যাবে দেখা যাবে কি যে মিওসিস ওয়ানের যে প্রোফেজ ওয়ান, এই প্রোফেজ ওয়ানের ডিপ্রোটিন স্টেজে গিয়ে সে আটকে যাবে। কেন, কারণ হচ্ছে এই যে স্পিন্ডল শেপ সেল এটা পরবর্তীতে কিসে পরিণত হয়, এটা হচ্ছে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে গ্র্যানুলোসা সেলে। ঠিক আছে, যেটা হচ্ছে ফ্ল্যাটেন। এই গ্র্যানুলোসা সেল থেকে তৈরি হয় ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর পেপটাইড, যেটা কি করে, অ্যারেস্ট করে ফেলে কাকে, এই প্রাইমোর্ডিয়াল ফলিকলকে, কি ডিপ্রোটিন স্টেজ অবস্থায়। কতক্ষণ এরকম ভাবে থাকবে, পিউবার্টি পর্যন্ত। পিউবার্টিতে কি হয়, আচ্ছা আমরা যদি দেখি, পিউবার্টিতে আমাদের হাইপোথ্যালামাস একটা স্পেশাল ধরনের নিউক্লিয়াস থাকে যেটাকে বলা হইতেছে আর্কুয়েট নিউক্লিয়াস। ঠিক আছে। আমরা ধরে নিতেছি এটা হচ্ছে নিউক্লিয়াস, আর্কুয়েট নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে কালেকশন অফ সেল বডি। ঠিক আছে। ওকে, তো আর্কুয়েটস নিউক্লিয়াসের কিছু স্পেশাল নিউক্লিয়াস নিউরন আছে যাকে বলা হয় কেএনডিওয়াই নিউরন। ঠিক আছে। আবার প্রি অপটিক এরিয়াতে কোথায়, প্রি অপটিক এরিয়াতে কিছু নিউরন থাকে যাদেরকে বলা হয় কিসপেপটিন নিউরন। কি নাম, এদেরকে বলা হয় কিসপেপটিন নিউরন। ঠিক আছে। তো এখান থেকে কি আসে, এই দুইটা থেকেই আলটিমেটলি আসে হচ্ছে কিসপেপটিন। কি আসে, এই কিসপেপটিন আসে। এটা কি করে, এটা হচ্ছে এই কিসপেপটিন আবার আরেক ধরনের নিউরনকে স্টিমুলেট করে, যেটা হচ্ছে কি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে। ঠিক আছে। ওকে, তো সেখান থেকে কি হয়, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন গিয়ে আবার কাজ করে হচ্ছে পিটুইটারির উপর। কোথায়, পিটুইটারির উপর। তো এটা হচ্ছে পিটুইটারি সেল। এখানে যখন এটা গিয়ে কাজ করে তখন এখান থেকে বের হয় হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর বের হয় হচ্ছে লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, কি কি বের হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে লুটিনাইজিং হরমোন। এখন এই যে এরিয়া তার মধ্যে এই যে আর্কুয়েট নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের সাথে আমাদের লিম্বিক সিস্টেমের অনেক অংশ জড়িত। ঠিক আছে, এই লিম্বিক সিস্টেম যখন ম্যাচুরেশন প্রসেস শুরু হয় প্রায় 8 বছরের দিকে, তখন থেকেই এটা গোনাডোট্রপিন রিলিজ করা শুরু করতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় কি যে ব্রেইনে যখন নিউরোকাইনিন বি আর বেড়ে যায় বা ডাইনরফিন কমে যায় তখন এই কেএনডিওয়াই নিউরন বা এই প্রিঅপটিক এরিয়ার কিসপেপটিন নিউরন স্টিমুলেটেড হয় এবং তারা বেশি বেশি কিসপেপটিন ক্ষরণ করে। ঠিক আছে।
আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আসতেছে এটা কি কন্টিনিউয়াস স্টিমুলেট করবে নাকি ইন্টারমিটেন্টলি? এটা ইন্টারমিটেন্টলি স্টিমুলেট করবে। কেন? কারণ হচ্ছে বারবার যদি এই হরমোনটা এখানে স্টিমুলেট করে তাহলে কি করবে, এই যে রিসেপ্টরটা এই রিসেপ্টরটা ডিসেন্সিটাইজ হয়ে যেতে পারে বা একসময় রিসেপ্টরের ডাউন রেগুলেশন হতে পারে, যার কারণে পরবর্তীতে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন আর না পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এজন্য কি করবে, এজন্য এটা হচ্ছে ক্ষরিত হবে ইন্টারমিটেন্টলি। ঠিক আছে, এবং বলা হয় যে এটা পালসেটাইল ম্যানারে ক্ষরিত হয়। আচ্ছা, তো ক্ষরিত হলে কি আসতেছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন। যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন আসতেছে তখন কি হইতেছে, আচ্ছা, কিছু লোকাল অ্যান্ড্রোজেনের কারণে প্রাইমোডিয়াল ফলিকুলার যে ফ্ল্যাটেন সেলগুলো ছিল গ্র্যানুলোসা লেয়ারে সেগুলো কিউবয়েডাল শেপ হবে। এবং এই যে বাইরের দিকে যেগুলো দেখা যাইতেছে ডটেড লাইন, এগুলো হচ্ছে থেকা সেল লেয়ার। ঠিক আছে, এখানে আসলে এইভাবে দিলে ভালো হতো, যাই হোক আমি বোঝানোর চেষ্টা করছি, পরের চিত্রতে এটা ভালোভাবে দেখা যাবে। আচ্ছা, তো তখন তারপরে কি হবে, তারপরে হচ্ছে এই প্রাইমারি ফলিকলটা আর্লি সেকেন্ডারি ফলিকলের দিকে যাবে, যখন হচ্ছে কি এই গ্র্যানুলোসা সেলগুলো কি হবে, আরও ডিভাইড হওয়া শুরু করবে বা সংখ্যায় বাড়বে। পাশাপাশি আমাদের যে প্রাইমারি ওসাইট, মানে এই যে প্রাইমারি ওসাইট, এই প্রাইমারি ওসাইট থেকে কিছু গ্লাইকোপ্রোটিন সাবস্টেন্স তৈরি করবে, যেটা হচ্ছে এই যে পাশে এই ডটেড লাইন আকারে দেখানো আছে, এই যেগুলোকে বলা হইতেছে জোনা প্যালোসিডা। ঠিক আছে, ওকে, তো এটাকে আমরা বলতেছি আর্লি সেকেন্ডারি ফলিকল। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন আসতেছে, এটা হচ্ছে একটা স্পেশাল ইফেক্ট দেখাবে। কি ইফেক্ট দেখাবে আমরা সেটাকে এখানে একটু দেখে নিই। তো সাপোজ এটা হচ্ছে আমাদের ওভাম, এটা হচ্ছে আমাদের গ্র্যানুলোসা সেল, এটা হচ্ছে আমাদের থেকা সেল। তো এই থেকা সেলে লুটিনাইজিং হরমোনের জন্য রিসেপ্টর থাকে এবং এই গ্র্যানুলোসা সেলে রিসেপ্টর থাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের জন্য। আচ্ছা, তো যখন এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন এসে কাজ করে তখন সেটা কি করে, সেটা অ্যাডেনিল সাইক্লেসকে স্টিমুলেট করে। স্টিমুলেট করলে কি হয়, অ্যাডেনিল সাইক্লেসকে স্টিমুলেট করার কারণে সেটা এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করে। সেটা কি করে, এই যে বাইরে থেকে যে কোলেস্টেরল আসতেছিল সেই কোলেস্টেরল থেকে তৈরি হয় হচ্ছে প্রোজেস্টেরন। সেখান থেকে তৈরি হয় কি, প্রোজেস্টেরন। এবং এই প্রোজেস্টেরন থেকে কি তৈরি হয়, এই প্রোজেস্টেরন থেকে সরাসরি অ্যারোমেটেজ এনজাইমের সহায়তায় তৈরি হতে পারে কি, তৈরি হতে পারে ইস্ট্রোজেন। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম প্রোজেস্টেরন আবার চলে যায় এখানে। ঠিক আছে, আচ্ছা, সেমভাবে এই যেখানে লুটিনাইজিং হরমোন এসে কাজ করতেছে এইখানেও কি হবে, এই সেম প্রসেসটা হবে। তাহলে আমি এখান থেকে কপি করে নিয়ে যাই ডিরেক্টলি, তাহলে এটা এই প্রসেসটা এখানে হলো। তো এই যে প্রোজেস্টেরন আসতেছে এখানে, এই প্রোজেস্টেরন আবার কনভার্ট হয়ে তৈরি করবে হচ্ছে ইস্ট্রোজেন। কি তৈরি করবে, ইস্ট্রোজেন, সরি, প্রোজেস্টেরনটা ডিরেক্টলি কনভার্ট হয়ে তৈরি করবে হচ্ছে অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেনটা আবার চলে আসবে হচ্ছে এই গ্র্যানুলোসা সেলে, এবং এই গ্র্যানুলোসা সেলে একটা স্পেশাল এনজাইম থাকে যেটাকে বলা হইতেছে অ্যারোমেটেজ। এই অ্যারোমেটেজ এনজাইমের সহায়তায় এই অ্যান্ড্রোজেনটা কনভার্ট হয়ে তৈরি করবে ইস্ট্রোজেন। ঠিক আছে, তো দেখা যাবে কি এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিরেক্টলি অ্যারোমেটেজ এনজাইমকে এখানে স্টিমুলেট করতে পারে, অথবা এটা কি এই অ্যাডেনাল সাইক্লেস পাথওয়ের মাধ্যমে স্টিমুলেট করতে পারে। আর এখানে যে সাইক্লিক এএমপি সেটা হচ্ছে এই ধাপে স্টিমুলেট করতে পারে। এখন কথা হচ্ছে যে থেকা সেল কেন এস্ট্রোজেন ডিরেক্টলি তৈরি করতে পারে না, মানে এই থেকা সেল কেন এস্ট্রোজেন ডিরেক্টলি তৈরি করতে পারে না, এর কারণ হচ্ছে এখানে অ্যান্ড্রোজেন তৈরি হলেও অ্যারোমেটেজ এনজাইমের অভাবের কারণে এখানে ইস্ট্রোজেন তৈরি হয় না। ঠিক আছে, ওকে, তো দেখা যায় কি যে এই ফলিকলের ম্যাচুরেশনের সময় এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা প্রথম দিকে একা কাজ করে এর গ্রোথ করতে হেল্প করে। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কি দেখা যায়, পরবর্তীতে দেখা যায় ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন দুইটা একত্রিতভাবে ফাইনাল ম্যাচুরেশনে কাজ করতেছে। তো এই যে ইস্ট্রোজেন আসতেছে এগুলো কোথায় জমা থাকতেছে আমরা যদি দেখি, তাহলে এই গ্র্যানুলোসা সেল, থেকা সেল, এগুলো থেকে কি করতেছে, এগুলো হেল্প করে ইস্ট্রোজেন তৈরি করতেছে, যেগুলো এই যে দেখা যেতেছে না গ্যাপ, এই গ্যাপগুলোর মধ্যে এসে জমা হইতেছে। এটা এখনও কি সেকেন্ডারি ফলিকেলই আছে, মানে কি, মানে হচ্ছে আমাদের যে ডিপ্রোটিন স্টেজে এখানে আটকে ছিল, এই যে ডিপ্রোটিন স্টেজে আটকে ছিল সেখান থেকে মিওসিস হইতেছে, কিন্তু মিওসিসটা এখানে শেষ হয় নাই।
দেখা গেছে কি এই লেট সেকেন্ডারি সেল ফলিকল পর্যন্ত এই মিওসিসটা চলতেইছে, এবং তার পরবর্তী ধাপে আসার পরেই যখন মিওসিসটা শেষ হয়ে যায় তখন একটা পোলার বডি তৈরি হয়, এবং এই যে ফলিকলটা ছিল লেট সেকেন্ডারি সেটা হচ্ছে এখন গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হয়। ঠিক আছে, এবং এখানে এই যে ফ্লুইডগুলো তৈরি হইতেছিল এই লেয়ারগুলো এখন কি করে, এগুলো একত্রিত হয়ে গেলে এই যে এরকম একটা লেয়ার পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। এখানে ইস্ট্রোজেন, হাইলোরনিক অ্যাসিড সহ বিভিন্ন সাবস্টেন্স পাওয়া যেতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। পিউবার্টির সময় থেকে প্রতি মাসে এরকম ফলিকলের গ্রোথ হওয়া শুরু করে। ঠিক আছে, ফলিকলের গ্রোথ হওয়া শুরু করে, কিন্তু সবগুলো ফলিকল একসাথে গ্রো হয় না। কি হয়, দেখা যায় কি যে প্রায় 6 থেকে 12টা ফলিকল গ্রো হইতেছে। ঠিক আছে, 6 থেকে 12টা ফলিকল গ্রো হওয়া শুরু করে, এবং প্রত্যেকটা ফলিকলের গ্রোথ আসলে একরকম হয় না, কোনোটার বেশি কোনোটার কম। যাই হোক, তো যখন এগুলো সেকেন্ডারি ফলিকল হয়, তখন এই সেকেন্ডারি ফলিকল ওই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের সহায়তায় তৈরি করে ইস্ট্রোজেন। ঠিক আছে, কি তৈরি করে? ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনটা ফার্দার কিসে কাজে লাগে? ইস্ট্রোজেনটা হচ্ছে এই ওভারির জন্য, এই ওভাম বা এদের জন্য কাজে লাগে, যেটা হচ্ছে এই সেল লেয়ারগুলোর নারিশমেন্টে হেল্প করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ইস্ট্রোজেন তৈরি হইতেছে, এই ইস্ট্রোজেনটা বিভিন্ন কাজ করতে হেল্প করে। তার মধ্যে একটা হচ্ছে, ধরলাম এটা হচ্ছে ওসাইড, সেকেন্ডারি ওসাইড বা প্রাইমারি ওসাইড, বা ধরেন এটা ওভাম। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য এটা হচ্ছে ওভাম, এটা হচ্ছে আমাদের গ্র্যানুলোসা সেল। ঠিক আছে, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের থেকাল সেল। এটা হচ্ছে আমাদের থেকাল সেল। ঠিক আছে, তো দেখা যায় প্রথমে যখন ইস্ট্রোজেনটা তৈরি হয়, এই ইস্ট্রোজেনটা গিয়ে এই গ্র্যানুলোসা সেলে এফএসএইচ যে রিসেপ্টর সেটার পরিমাণটাকে বাড়ায়। ঠিক আছে, কি রিসেপ্টর? এফএসএইচ রিসেপ্টরের পরিমাণটাকে বাড়ায়। ঠিক আছে, আবার কি আসতেছে? আবার হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন তো অলরেডি আসতেছে হাইপোথ্যালামাস থেকে। তো এই ইস্ট্রোজেন আর এই ফলিকল স্টিমুলেটিং হরমোন একত্রে কাজ করে কি করতে পারে? এই সেলগুলোতে লুটিনাইজিং হরমোনের যে রিসেপ্টর সেগুলোকে বাড়ায়। ঠিক আছে, আচ্ছা, আবার এই লুটিনাইজিং হরমোন এবং এই ইস্ট্রোজেন সম্মিলিতভাবে কাজ করে কি করতে পারে? থেকাল সেলের সংখ্যা বাড়াইতে পারে, এই থেকাল সেলকে প্রলিফারেশনে হেল্প করে। ঠিক আছে, এবং থেকা সেল যত বেশি প্রলিফারেট হবে তত কি হবে? থেকা সেলের সিক্রেশনটাও বাড়বে। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটতেছে। তো ঘটার পরে যত ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন আসতেছে, সেগুলো রিসেপ্টরের পরিমাণ বাড়াইতেছে এবং সিক্রেশনে হেল্প করতেছে, আলটিমেটলি ইস্ট্রোজেনের মাত্রাটা বাড়তেছে। ঠিক আছে, ওকে। তো দেখা যায় কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন আসার ফলে যে গ্রোথ হয়, পরবর্তীতে এটা এমন একটা ম্যাচিউর অবস্থায় চলে যায় যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন, মেইনলি ফলিকল স্টিমুলেটিং হরমোনকে আর লাগে না, তখন সে তার ফার্দার গ্রোথ নিজে নিজেই করতে পারে। ঠিক আছে, তো আমরা যে বলছিলাম, ধরলাম এই যে অনেকগুলো ফলিকল বা 6 থেকে 12টা ফলিকল আসছিল, তার মধ্যে একটা অনেক বেশি গ্রো হয়েছে। ঠিক আছে, অনেক বেশি যদি গ্রো হয় তখন তার আর ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনের উপর ডিপেন্ড থাকতে হবে না। ঠিক আছে, ডিপেন্ড করে থাকতে হবে না, তখন সে কি করতে পারবে? সে ম্যাসিভ অ্যামাউন্টের ইস্ট্রোজেন তৈরি করতে পারবে। ম্যাসিভ অ্যামাউন্টের ইস্ট্রোজেন তৈরি করতে পারলে সেই ইস্ট্রোজেনটা কি করবে? সেই ইস্ট্রোজেনটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম করবে। কার সাথে? এই ইস্ট্রোজেনটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং এই যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখানে গিয়ে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণটা কমাই দিবে। এই হরমোনের পরিমাণ কমাই দিলে এই হরমোনটা কি এখানে এসে কাজ করতে পারতেছে না? এগুলো তো এখনও সেই ম্যাচিউর পর্যায়ে যায় নাই, যে ম্যাচিউর পর্যায়ে গেলে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন ছাড়াই কাজ করতে পারতো, বা মানে কি বলতো, ম্যাচিউর হতে পারতো। তো ফলে কি হবে? এই একটাই ম্যাচিউর হওয়া শুরু করবে, এই বাকিগুলা আর ম্যাচিউর হবে না, এবং এক সময় দেখা যাবে কি এগুলা নিঃশেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু যদি দেখি, এখান থেকে কি হইতেছিল, এই যে সবগুলো ফলিকল একই রেটে গ্রো করে না, একটা ডিফারেন্ট রেটে গ্রো করলে কি হয়? তো গ্র্যানুলোসা সেল থেকে এই ইস্ট্রোজেন আসতেছিল, ইস্ট্রোজেন আসলে যখন গ্র্যানুলোসা সেলটা খুব বেশি গ্রো করে ফেলছে বা একটা নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করছে, তখন সে কি করবে? ম্যাসিভ পরিমাণ ইস্ট্রোজেন
ক্ষরণ করবে। এই ম্যাসিভ ইস্ট্রোজেন কী করবে, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের পরিমাণটাকে কমাই দিবে। ঠিক আছে, যার কারণে কি হবে, যে ফলিকলটা বেস্ট গ্রো হয়েছে সেটা এফএসএইচের উপর আর ডিপেন্ড করতেছে না এবং সেটা ফার্দার ম্যাচুরিটির দিকে যাইতে পারতেছে। ঠিক আছে, অন্যগুলো যাইতে পারতেছে না। তার ফলে কি হইতেছে, একটা মাত্র ফলিকলই গ্রো হইতেছে এবং পরবর্তীতে যখন ওভুলেশন হয় তখন একটা মাত্র ফলিকলই ওভুলেটেড হয়। 14তম দিনের 2 দিন আগে বা 12তম দিনে বা হচ্ছে ওভুলেশন হওয়ার 2 দিন আগে কি হয়, সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং কিছু পরিমাণ প্রোজেস্টেরন কি করে, আগে যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেখাইতো সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম দেখায়, যার কারণে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়। কি হয়ে যায়, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণ বেড়ে যায়। এবং নিজে বলেই দিছি যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা 2 থেকে 3 গুণ বাড়ে, কিন্তু লুটিনাইজিং হরমোনটা প্রায় 6 থেকে 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। ঠিক আছে, আসলে কেন এটা এই সময়টাতে পজিটিভ ফিডব্যাক মেকানিজম দেখাইলো, এই কজটা এখনও কমপ্লিটলি মানে ডেভেলপড না। ঠিক আছে, যে একটা 100% শিওর একটা মেকানিজম বলে দিল হয়ে গেল, এরকম না। ঠিক আছে, তো কোথায় কোথায় বলে যে ইস্ট্রোজেন লেভেল দেখা যায় কি যে 2 দিন আগে, ওভুলেশনের 2 দিন আগে ইস্ট্রোজেন লেভেলটা কিছুটা কমে যাওয়ার কারণে সেটা কি করে, সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের এই বেশি পরিমাণ বের হওয়াতে হেল্প করে। ঠিক আছে, ওকে। তো যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন বেশি বেশি আসতেছে, তো এই যে আমি বলতেছিলাম যখন লুটিনাইজিং হরমোন বেশি বেশি আসতেছে তখন কি করবে, এই যে থেকা সেল এবং গ্র্যানুলোসা সেল এটাকে তখন প্রোজেস্টেরন সিক্রেটিং সেলে কনভার্ট করবে। কিসে, প্রোজেস্টেরন সিক্রেটিং সেলে। প্রোজেস্টেরন সিক্রেটিং সেল মানে কি, ওই যে আমরা যেখান থেকে ইস্ট্রোজেন পাইতেছিলাম ওখান থেকে ইস্ট্রোজেন তৈরি হবে কিন্তু তুলনামূলক কম, তার থেকে বেশি তৈরি হবে হচ্ছে প্রোজেস্টেরন। তার মানে এখন তৈরি হইতেছে বেশি বেশি প্রোজেস্টেরন এবং তুলনামূলক কম কম ইস্ট্রোজেন। তো প্রোজেস্টেরন বেশি বেশি তৈরি হইলে কি হেল্প করবে সেটা, তো দেখা যাবে এই লুটিনাইজিং হরমোন পরবর্তীতে মানে প্রোজেস্টেরন আসার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে এই যে থেকাল সেলগুলো দেখা যাইতেছে, এই থেকাল সেলগুলো কি হইতেছে, এই থেকাল সেলগুলা যে লাইসোজোম আছে, লাইসোজোমের যে প্রোটিওলাইটিক এনজাইম আছে, সেই প্রোটিওলাইটিক এনজাইমগুলা কি করতেছে, এখানে যে গ্রানুলোসা সেল আর থেকাল সেলের যে লেয়ারগুলা এগুলাকে ভেঙে ফেলতেছে বা ডিসলিউট করে ফেলতেছে। ঠিক আছে, পাশাপাশি এখানে যে ওভামটা ছিল, এখানে যে ব্লাড ভেসেলগুলো ছিল যেগুলো হচ্ছে যে এদিকে যেগুলো হচ্ছে এদিকে ছিল, এই ব্লাড ভেসেলগুলো ডাইলেট করবে এবং এদের গ্রোথ ভালো হবে। ফলে কি হবে, বেশি পরিমাণ ব্লাড যাবে। বেশি পরিমাণ ব্লাড গেলে কি হবে, এই ব্লাডগুলো এখান থেকে চলে আসবে মাঝামাঝি অবস্থায় বা মাঝখানে। ঠিক আছে, তাহলে মাঝখানে চলে আসলে এখানে কি হবে, সোয়েলিং হবে। সোয়েলিং হলে কি হবে, সোয়েলিং হলে তাহলে এখানে যখন ব্লাডের পরিমাণ বেড়ে গেল তখন এখানে তো জায়গাটা ফাঁকা, পাশাপাশি এখানে সোয়েলিং মানে এখানে প্রেশার বেশি, তখন এটাকে এদিকে প্রেস করবে, চাপ দিবে। চাপ দিলে কি হবে, এটা এদিক দিয়ে বের হয়ে আসবে, সাথে কি নিয়ে আসবে, কিছু কিছু গ্র্যানুলোসা সেল লেয়ার নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, এই যে গ্র্যানুলোসা সেল, এই গ্র্যানুলোসা সেল থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন আসে, যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি করে, এই ভ্যাসোডাইলেশনে হেল্প করে, যার কারণে এখানে ইনক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড যেতে পারে, যেটা পরবর্তীতে এখানে গিয়ে এই সোয়েলিংয়ে মানে পরবর্তী সোয়েলিং করতে আরও হেল্প করে, যেটা ওভুলেশনে হেল্প করে। ঠিক আছে, তো দেখা গেল কি এটা ওভুলেশনে হেল্প করলো এবং ওভুলেশন হলো। ঠিক আছে, আচ্ছা, তো অনেক সময় দেখা যায় কি ওভুলেশনের সময় কিছু সামান্য পরিমাণ ব্লিডিং হয়, কোথায়, যে অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে হচ্ছে যে পেরিটোনিয়াম, সেখানে, যার কারণে পেরিটোনিয়ামে ইরিটেশন হতে পারে। এই ইরিটেশনের কারণে তখন অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, যার কারণে ইরিটেশনের কারণে লোয়ার অ্যাবডোমিনাল পেইন দেখা যায়। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। তো কি হলো, ওভুলেশন হয়ে গেল, ওভুলেশন হওয়ার পরে এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইটটা বের হয়ে আসছে। ঠিক আছে, এই কর্নার এরিয়াটা কিন্তু সাথেই আছে, আমি এখানে যদিও চিত্রটাতে দেই নাই, মানে এই গ্র্যানুলোসা সেলের লেয়ার এখানেও সাথে আছে। আর পাশাপাশি এখন ওভুলেশন হয়ে গেলে এই যেহেতু ওভামটা বা সেকেন্ডারি ওসাইটে চলে আসছে, বাকি যে সেলগুলো আছে এদেরকে বলা হইতেছে কর্পাস লুটিয়াম। ঠিক আছে, এদেরকে বলা হইতেছে কর্পাস লুটিয়াম। এখন কি হইতেছে, এই কর্পাস লুটিয়ামের এই যে থেকা সেল, এই যে গ্র্যানুলোসা সেল, এগুলাতে লিপিডের পরিমাণ বাড়তেছে। ঠিক আছে, কি বলতেছি, লিপিডের পরিমাণ বাড়তেছে। লিপিডের পরিমাণ বাড়ার কারণে এগুলো কিসে কনভার্ট হইতেছে, এগুলো কনভার্ট হইতেছে হচ্ছে ইয়েলোইশ সেলে। ঠিক আছে, যাকে বলা হচ্ছে লুটিন সেল, এবং এই ক্ষেত্রে কাজ করতেছে হচ্ছে লুটিনাইজিং হরমোন।
মেইনলি লুটিনাইজিং হরমোনটা কী করতেছে, এদেরকে লুটিন সেলে কনভার্ট করতেছে। লুটিনাইজেশন মানে হচ্ছে এই যে চেঞ্জটা, যাতে হচ্ছে কি লিপিড ইনক্লুশন বাড়তেছে, পাশাপাশি ইয়েলোইশ করতেছে, ঠিক আছে। তাহলে এই লুটিনাইজিং হরমোনটা কী করতেছে, এই গ্র্যানুলোসা সেল এবং এই যে থেকাল সেল তাদেরকে ইয়েলোইশ সেলে কনভার্ট করতেছে, যাকে বলা হইতেছে লুটিন সেল। এই লুটিন সেল তৈরি করতে হেল্প করতেছে লুটিনাইজিং হরমোন, যার কারণে একে আমরা লুটিনাইজিং হরমোন বলে ডাকতেছি, এবং এই প্রসেসটাকে বলতেছি লুটিনাইজেশন, ঠিক আছে। ওকে, তো তখন কি হবে, তখন একটা স্পেশাল ফিচার দেখা যায়। কি ফিচার? সেটা হচ্ছে আমাদের এই যে থেকা সেল, এই থেকা সেলে কিছু কিছু সাবস্টেন্স তৈরি হয়। কি কিছু কিছু অ্যান্ড্রোজেন তৈরি হয়। কি অ্যান্ড্রোজেন? যেমন হচ্ছে অ্যান্ড্রোস্টেনেডিয়ন, ঠিক আছে। তারপর তৈরি হয় টেস্টোস্টেরন। কোথায় তৈরি হইতেছে এগুলো তৈরি হইতেছে এই থেকা সেলে। যেই থেকা সেল থেকে এটা চলে আসতেছে কোথায়, গ্র্যানুলোসা সেলে। এই গ্র্যানুলোসা সেলে কি আছে আমরা জানি, গ্র্যানুলোসা সেলে আছে অ্যারোমেটেজ এনজাইম। তো অ্যারোমেটেজ এনজাইম এগুলাকে কিসে কনভার্ট করতেছে, এগুলাকে ইস্ট্রোজেনে কনভার্ট করতেছে, এবং কিছু পরিমাণ আবার ব্লাডেও চলে আসতে পারে, ঠিক আছে। তো যদি ব্লাডে চলে আসে সেটা আবার এই যে পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার এগুলোর গ্রোথে হেল্প করবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এক্সট্রা পরিমাণ যেই অ্যান্ড্রোজেনগুলো এগুলো ব্লাডে চলে এসে পিউবিক হেয়ারের গ্রোথে হেল্প করতেছে। পাশাপাশি এই যে গ্র্যানুলোসা সেলগুলো, এই গ্র্যানুলোসা সেলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণ বেড়ে যাবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখেন স্মুথ মানে কি, আমরা জানি তেল বা তৈলাক্ত পদার্থগুলো স্মুথ হয়, যেগুলো হচ্ছে লিপিড। তার মানে যেহেতু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণটা বাড়তেছে, তাহলে এরা লিপিড তৈরি করবে, ঠিক আছে। আসলে স্টেরয়েডও কি এক ধরনের লিপিড। তো দেখা যায় কি, এই যে গ্র্যানুলোসা সেল, এই গ্র্যানুলোসা সেলগুলো প্রোজেস্টেরন তৈরি করে বেশি বেশি। আচ্ছা, তো আমরা যেখানে লিখে রাখছি কি তৈরি করতেছে, গ্র্যানুলোসা সেলগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি বেশি হইতেছে, যেটা প্রোজেস্টেরন তৈরি করতেছে। আর এই যে থেকা সেল থেকে যেগুলো আসতেছে সেগুলো অ্যারোমেটেজের সহায়তায় ইস্ট্রোজেনে কনভার্ট হইতেছে, ঠিক আছে। ওকে, তো এগুলো সবই কোথায় চলে আসতেছে, ব্লাড ভেসেলে চলে আসতেছে। ব্লাড ভেসেলে চলে আসলে এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এটা সারা বডিতে সার্কুলেট করে, তাহলে এই যে চেঞ্জে হেল্প করতেছে। পাশাপাশি এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসতেছে, ইস্ট্রোজেন এখন যদি বলি তাহলে এখান থেকে আসতেছে কি, ইস্ট্রোজেন আসতেছে প্রোজেস্টেরন, তাহলে ইস্ট্রোজেন আসতেছে প্রোজেস্টেরন আসতেছে, পাশাপাশি লুটিন সেল থেকে আসতেছে ইনহিবিন, ঠিক আছে। তো এরা কি করবে, এদের পরিমাণ ধীরে ধীরে যত বাড়বে, এরা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনকে বাড়াবে, মানে কমাবে, ঠিক আছে। তো দেখা যায় ইস্ট্রোজেন ম্যাক্সিমাম ইনহিবিটর ইফেক্টটা দেখা হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। কিন্তু যদি প্রোজেস্টেরন তার সাথে থাকে তখন এই ইফেক্টটা কয়েক গুণ হয়ে যায়, ঠিক আছে। কাইন্ড অফ কি, যে একটা ছেলে একটা মেয়ে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাপোজ যাইতেছে, তো কোনো একটা মারামারি ঘটনা হইলো, যদি ধরতাম যে গার্লফ্রেন্ডটার সাথে নাই, তখন বয়ফ্রেন্ডটা কি অনেক বেশি, মানে অতটা এনথুসিয়াস্টিক হইতেছে না, ঠিক আছে। বা সোজা কথা যদি বলি, তখন তার মধ্যে যত মানে বাহাদুরি কাজ করবে, যদি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তখন বাহাদুরি আরও এক্সট্রা লেভেলে কাজ করবে, যে না আমার পাওয়ার অনেক বেশি, আমাকে এটা দেখাইতে হবে যে মারামারি হইতেছে বা এই সেই, ঠিক আছে। তো কাইন্ড অফ এরকম। আচ্ছা, তো কি হইতেছে, এরা নেগেটিভ ফিডব্যাক দেখানোর কারণে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনের পরিমাণটা কমে যাইতেছে। আরেকটা কথা বলি, এই যে এখানে যে প্রোজেস্টেরন, এগুলা কিন্তু এর ভেতরে কি করতেছে, তখন এর ভেতরে তখন এই যে ভেসেলগুলা আরও ভালোভাবে তৈরি হইতেছে, যার কারণে এখানে ইনক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই পাওয়ার কারণে এই যে কর্পাস লুটিয়াম আরও বেশি পরিমাণ ইস্ট্রোজেন তৈরি করতে পারতেছে, ঠিক আছে। আচ্ছা, এবং কর্পাস লুটিয়ামটা নষ্ট হচ্ছে না। তো যখন এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হবে, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন কমে যাবে, তখন কি হবে, দেখা যাবে প্রায় ওভুলেশনের 12তম দিন পর বা 12 দিন পর কি হবে, এই কি বলবে, এই হরমোনগুলো কমে যাওয়ার কারণে ব্লাড সার্কুলেশন ধীরে ধীরে কমে যাবে, যার কারণে সিক্রেটরি ফাংশন এবং ইয়েলোইশ কালারটা ধীরে ধীরে কমে যাবে, যেটাকে পরবর্তীতে কনভার্ট হবে কি, যেটাকে বলবো কর্পাস অ্যালবিকেন্স, ঠিক আছে। এবং সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং যেটা কানেকটিভ টিস্যু লেয়ার থেকে কি হবে, কানেকটিভ টিস্যু দিয়ে হচ্ছে রিপ্লেসড হবে, ঠিক আছে। এবং আস্তে আস্তে ফলিকল স্টিমুলেটিং হরমোন যেহেতু এখন কি নাই, যেহেতু এই ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন নাই, তখন কি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যাবে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যাওয়ার কারণে আবার ধীরে ধীরে কী হইতেছে, এই কর্পাস অ্যালবিকেন্স বা আলটিমেটলি কর্পাস লুটিয়ামটা একদম শেষ হয়ে যাইতেছে, যখন আবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কিছুই নাই। কিছু না থাকলে সেই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটাও
বাদ হয়ে গেছে, তখন আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন বের হবে, এটা অ্যানাদার সাইকেল বা অন্যান্য আরেকটা সাইকেল শুরু করবে। ঠিক আছে, মানে বিষয়টা একদম সোজা, একদম কনসেপচুয়াল, বুঝতে পারলে কোনো বিষয় না। ওকে, তো আমরা যে পড়লাম, আমরা এখন ইস্ট্রোজেনের ফর্মেশন, সার্কুলেশন এবং এলিমিনেশন কীভাবে হয় এটা যদি দেখি, ইস্ট্রোজেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওভারি এবং প্লাসেন্টা থেকে তৈরি হতে পারে। মেইনলি বিটা ইস্ট্রাডিওল এবং ইস্ট্রোন হচ্ছে মেইন ইস্ট্রোজেন। এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, পাশাপাশি হচ্ছে ওভারি থেকে এবং হচ্ছে প্লাসেন্টা থেকে বিটা ইস্ট্রাডিওল, ইস্ট্রোন তৈরি হতে পারে। ঠিক আছে, মেইনলি বিটা ইস্ট্রাডিওলের পরিমাণটা সব থেকে বেশি থাকে। তো এই বিটা ইস্ট্রাডিওল, ইস্ট্রোন, যেটা পরবর্তীতে লিভারে গিয়ে গ্লুকোনোরাইডেশন হইতে পারে বা সালফেশন হইতে পারে, হয়ে সেটা কি করতে পারে, সেটা হচ্ছে বাইল ডাক্টের মাধ্যমে বের হয়ে যেতে পারে অথবা কিডনি দিয়েও বের হয়ে যেতে পারে। এবং দেখা যায় কি যে এটা কি হইতে পারে, এই যে মেটাবলিজম হওয়ার পরে এটা কনভার্ট হয় ইস্ট্রায়লে, যার ইস্ট্রোজেনের মতো লিটল ইফেক্ট আছে। ঠিক আছে, তার মানে ইস্ট্রোজেনের মতো কাজ করতেছে তিনটা সাবস্টেন্স, বিটা ইস্ট্রাডিওল, ইস্ট্রোন এবং ইস্ট্রায়ল। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, ব্লাডে আসার পরে এগুলো কিসে বাইন্ড করে, এগুলো হচ্ছে অ্যালবুমিন এবং ইস্ট্রোজেন বাইন্ডিং গ্লোবিলিনের সাথে বাইন্ড করে। কেন? কারণ এরা তো স্টেরয়েড, এরা ব্লাডে সার্কুলেট করতে হলে এদেরকে প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে কি করতে হবে, ওয়াটার সলুবল হইতে হবে। এজন্য এরা কি করে, এর সাথে বাইন্ড করে থাকে। এবং দেখা যায় পরবর্তীতে যখন টিস্যুর কাছে আসে, তখন এই বাইন্ডিং অবস্থা থেকে এরা কি হয়ে যায়, এরা ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে টিস্যুতে গিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, এখন কোনো কারণে যদি লিভারের ফাংশনটা কমে যায়, তখন কি ডিগ্রেড করতে পারবে না, ডিগ্রেড করতে না পারলে ইস্ট্রোজেন বা এই যে এই সাবস্টেন্সগুলো, এগুলোর পরিমাণ ব্লাডে বেড়ে যাবে, তখন এটাকে বলা হইতেছে হাইপার এস্ট্রেনিজম। কি বলা হইতেছে, হাইপার এস্ট্রেনিজম। ঠিক আছে, আচ্ছা এখন ইস্ট্রোজেন কি কাজ করে আমরা যদি দেখি, আমি এখানে যে ফিগারগুলো রাখছি এগুলো রাখার একটা কারণ আছে। ঠিক আছে, আমি তো সরাসরি বুঝাই দিতে পারতাম বা লিখে লিখে বুঝাই দিতে পারতাম, এটা ভালো হয়, খারাপ নয়, কিন্তু আমি ফিগারগুলো এঁকে কেন রাখতেছি, তার কারণ মানুষের ব্রেন 90% ফিগার মনে রাখতে পারে, 10% লিখা বা অন্যান্য কিছু মনে রাখতে পারে। তাহলে ফিগার দিয়ে অনেক সময় দেখা যাবে কি সরাসরি এক্স্যাক্ট ঘটনাটা হয়তো মনে আসতেছে না, কিন্তু ফিগারের কারণে আফসা আফসা কিছু হলেও মনে আসবে। ঠিক আছে, এজন্য আমি ফিগারগুলো রেখে পড়ানোর চেষ্টা করতেছি। তো ইস্ট্রোজেন চলে আসলো, এখন ইস্ট্রোজেনটা কি কাজ করবে, ইস্ট্রোজেনটা হচ্ছে বডিতে কিছুটা টেস্টোস্টেরনের মতো ইফেক্ট দেখাবে। কি করবে, যেমন লিভারে গিয়ে মেটাবলিজম বাড়ালো, এবং আমি বলেই দিছি যে টেস্টোস্টেরনের থেকে এটা মানে টেস্টোস্টেরনের প্রায় 1/3। তাহলে মেটাবলিজম বাড়ালে কি হবে, অ্যামিনো অ্যাসিড বেশি বেশি তৈরি হবে, সেই অ্যামিনো অ্যাসিড কী তৈরি করবে, প্রোটিন। তাহলে এই অ্যামিনো অ্যাসিডগুলো প্রোটিন ডিপোজিশন করবে কোথায়, এই যে এক্সটার্নাল জেনিটালিয়া, ঠিক আছে, তারপরে বোনস, তারপরে স্কিন, ঠিক আছে, এই জায়গাগুলোতে এই প্রোটিন ডিপোজিশন হবে। পাশাপাশি কি হবে, ফ্যাট ডিপোজিশন হবে কোথায়, এই যে এক্সটার্নাল জেনিটালিয়া, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে থাই, তারপরে বাটক, ঠিক আছে, এই এরিয়াগুলোতে ফ্যাট ডিপোজিশন হবে। শুধু তাই না, আরও বিভিন্ন জায়গায়, এবং কখনো কখনো দেখা যায় কি স্কিনের মধ্যে ফ্যাট ডিপোজিশন হইতে পারে। সাবকিউটেনিয়াস ফ্যাট লেয়ার কিন্তু মেয়েদের অনেক বেশি থাকে মানে ছেলেদের তুলনায়। ঠিক আছে, তারপরে স্কিনে দেখা যাবে কি স্কিনটা সফট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবং স্কিনে দেখা যাবে কি যে ভাস্কুলারিটি বেড়ে গেছে, যেটা কি করবে, ভাস্কুলারিটি বাড়ার কারণে গরম বেশি লাগবে বা ওয়ার্মথ ফিল হবে। ওকে, আবার আমরা তো পড়ছিলাম যে অ্যান্ড্রোজেন সেটা কি করতেছিল, সেটা হচ্ছে হেয়ার ডিস্ট্রিবিউশন করতেছিল পিউবিক এরিয়াতে, অ্যাক্সিলারি এরিয়াতে। ওকে, এটা হচ্ছে জেনারেলাইজড আমরা ইফেক্ট দেখলাম কি করে। এখন আমরা মেইন ইফেক্টে চলে যাই, ইস্ট্রোজেন কি ইফেক্ট করতেছে। তাহলে ইস্ট্রোজেন আসলো, আমরা প্রথমে বেসিক কথা বুঝবো, তারপরে মেইন কথায় যাব। তাহলে ইস্ট্রোজেন কি করতেছিল, ইস্ট্রোজেনের সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে আমাদের বডির বিভিন্ন পার্টসের কি করবে, সাইজ বাড়াবে, সাইজ। ঠিক আছে, সোজা কথা। প্রজেস্টেরনের কাজ কি, প্রজেস্টেরনের কাজ সোজা কথা বলতে গেলে সিক্রেটরি ফাংশন বাড়াবে বডির। ঠিক আছে, এই দুইটা কথা আমরা মনে রাখবো। এখন আমরা একটা একটা করে যাই। তো আমরা পড়ছিলাম কি এখান থেকে ওভুলেশন, সাপোজ ওখান থেকে ওভুলেশন হয়ে গেছে, ঠিক আছে, বা ওভুলেশন হবে। তো ওভুলেশন হলে এই ওভামটা আসবে, ওভামটা কি এদিক দিয়ে এসে কোথায় আসতে হবে, ইউটেরাস আসতে হবে। তো ইস্ট্রোজেনকে কী করতে হবে, এই যে কাজগুলো, তাহলে আমাকে ফার্স্ট কী করতে হবে, এর মুভমেন্টে হেল্প করতে হবে যাতে সে ভালোভাবে আসতে পারে। সেকেন্ড কী করতে হবে, এই ইউটেরাসে কিছু চেঞ্জ করতে হবে যাতে ইউটেরাসে তার থাকার জন্য সুবিধা হয়। সেজন্য সে কী করবে, ফার্স্টে এই যে কী বলে ফেলোপিয়ান টিউবে যে সেলগুলো আছে, এই সেলগুলোতে কিছু সিলিয়া থাকে। সিলিয়াগুলো কী করে, ধরলাম যে এই দিকে হচ্ছে ইউটেরাস, এইদিকে হচ্ছে ইউটেরাস, ঠিক আছে। তো এই দিকে যখন যখন ওভামটা ওভুলেট হয়, তখন
এই ইস্ট্রোজেনের কারণে কি হইতে পারে, ইস্ট্রোজেনটা এই সিলিয়ার বিটিংয়ে হেল্প করে, কোন দিকে, এদিকে মুভমেন্টে হেল্প করে, তার কারণে কি হবে, এটা এদিকে মুভ করবে, কোন দিকে, ইউটেরাসের দিকে। পাশাপাশি এই গ্ল্যান্ড থেকে, এই সেল থেকে বেশি বেশি সিক্রেশন বাড়াবে, যেই সিক্রেশনটা এই ওভামের কি করবে, পুষ্টি দেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে তো আসলো। ওকে, পাশাপাশি এটা কি করতে পারে, সিলিয়ার পরিমাণ বাড়াতে পারে, বা সিলিয়ার সমৃদ্ধ যে সেল এর সংখ্যাও বাড়াতে পারে। ঠিক আছে, আচ্ছা, আবার এটা যখন এখানে এন্ডোমেট্রিয়ামে আসলো, এন্ডোমেট্রিয়ামে যখন থাকবে তখন কি, এন্ডোমেট্রিয়ামের সেল লেয়ারটাকে প্রলিফারেট করতে হবে। কেন? কারণ এক্সটার্নাল বিভিন্ন ইনজুরি বা যাই বলি, এখান থেকে সে প্রোটেক্ট পাবে কার মাধ্যমে, এই এন্ডোমেট্রিয়ামের মাধ্যমে। পাশাপাশি এখানে গিয়ে, এখানে যখন ওভামটা আসবে, ওভামটা আসার পর কি, এখান থেকে স্পার্ম এসে সেটাকে কী করবে, ফার্টিলাইজ করবে। তাহলে স্পার্মকে আসতে হেল্প করতে হবে, সেজন্য কি করবে, এই যে এখানে যে সার্ভাইকাল যে মিউকাস, সেটাকে কী করে ফেলবে, সেটাকে থিন করে ফেলবে। তাহলে আমরা কি দেখতেছি, সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউবে গ্ল্যান্ডোনার টিস্যু বাড়াইতেছে, সিলিয়েটেড সেল বাড়াইতেছে, সিলিয়ার অ্যাকশন বাড়াইতেছে। ঠিক আছে, আর এন্ডোমেট্রিয়ামে কী করতেছে, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড বা হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যুর প্রলিফারেশন হেল্প করতেছে। ঠিক আছে, গ্ল্যান্ড বাড়ানোর মাধ্যমে নারিশমেন্টে হেল্প করতেছে, আর স্ট্রোমা বাড়ানোর মাধ্যমে কী করতেছে, এন্ডোমেট্রিয়ামকে টিস্যু সমৃদ্ধ করতেছে, ঠিক করতেছে। ঠিক আছে, ওকে, আর সার্ভাইকাল মিউকাসটাকে থিন করতেছে। এই সার্ভাইকাল মিউকাসটা যেটা কী করতেছে, স্পার্মকে মিউকাস একটা থ্রেডের মতো একটা লাইন তৈরি করে দিতেছে, যার মাধ্যমে সে যাইতে পারতেছে। ঠিক আছে, বা কেমোট্যাক্সিসে হেল্প করতেছে স্পার্মের। ওকে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। আবার এটা এখন চলে আসি কি, আমরা বলছিলাম কি ব্রেস্টের সাইজও বাড়াবে। ঠিক আছে, তাহলে ব্রেস্টের সাইজ কীভাবে বাড়াবে, ব্রেস্টে হচ্ছে ফ্যাট ডিপোজিশন করবে। শুধু ফ্যাট ডিপোজিশন করবে এটা না, ফ্যাট ডিপোজিশন করে তো এটাকে বড় করবেই, পাশাপাশি যে মিল্ক প্রডিউসিং অ্যাপারেটাস সেটাকেও বড় করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফ্যাট ডিপোজিশন করলো, পাশাপাশি এই যে এখানে যে অ্যাডিপোসাইট, ফাইব্রোব্লাস্ট, বিভিন্ন কানেকটিভ টিস্যু আছে, এদের পরিমাণটাকেও বাড়াবে। ঠিক আছে, এবং কি করবে, এই যে ডাক্ট আছে, এই ডাক্টের পরিপূর্ণ ম্যাচুরেশনে হেল্প করবে। তাহলে কি করতেছে, অ্যাডিপোসাইট, ফাইব্রোব্লাস্ট, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে, বা ইনফ্ল্যামেটরি সেল যেগুলো, এদের প্রলিফারেশন করতেছে। পাশাপাশি কি করবে, এই যে ডাক্টগুলো আছে, এই ডাক্টের গ্রোথে হেল্প করবে। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। এখন চলে আসি বোনস। আমরা যখন টেস্টোস্টেরনের ফাংশন পড়ছি, তখন আমরা জানি যে টেস্টোস্টেরন থেকে যে ইস্ট্রোজেন তৈরি হয়, বা যে ইস্ট্রোজেন পাওয়া যায় মেলের বডিতে, সেটা মেলের যে বোনসটা তার কি ইউনাইট হইতে হেল্প করে, বা এপিফাইসিস ডায়াফাইসিস ইউনাইট হইতে হেল্প করে। ঠিক সেম কাজ করে এই ইস্ট্রোজেনটাও, সেটা কি, এপিফাইসিসের ইউনাইট হইতে হেল্প করে। পাশাপাশি ইস্ট্রোজেন হচ্ছে এই যে অস্টিওক্লাস্টোজেনেসিস ইনহিবিটরি ফ্যাক্টরকে স্টিমুলেট করে, বা যেটাকে বলতেছি অস্টিওপ্রোটেগিডিনকে স্টিমুলেট করে। অস্টিওক্লাস্ট যেখানে তৈরি হবে, ধরলাম এটা হচ্ছে অস্টিওক্লাস্ট। ঠিক আছে, এই অস্টিওক্লাস্ট তৈরি হইতে ইনহিবিট করবে হচ্ছে এটা। এখন এটাকে যদি আমি স্টিমুলেট করি, তাহলে অস্টিওক্লাস্টের পরিমাণটা কমবে। ঠিক আছে, তার মানে কি, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা কমে যাবে। তার মানে কি, সেটা কি, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাওয়া মানে বোনস ভাঙবে কম। ঠিক আছে, বা অস্টিওপোরোটিক অ্যাক্টিভিটি হবে কম, বোনসটা ঠিক থাকবে। ঠিক আছে, তো দেখা যায় ফিমেলে যাদের ওল্ড এজ, মানে যাদের ওল্ড এজে অস্টিওপোরোটিক অ্যাক্টিভিটি দেখা যায় বা অস্টিওপোরোসিস দেখা যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় ইস্ট্রোজেন থেরাপি দেওয়া হয়। কেন? কারণ এই যে ইস্ট্রোজেন, ওল্ড এজে ইস্ট্রোজেন কমে গেলে তখন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, বোন ম্যাট্রিক্সের পরিমাণ কমে যায়, এবং ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশন কমে যায়। ঠিক আছে, এবং সেখানে ইস্ট্রোজেন কেন ইউজ করা হয়, ওই অস্টিওপোরোটিক ইফেক্টটাকে কমানোর জন্য। ঠিক আছে, আর প্রোফাইলেকটিক্যালি মানে হচ্ছে আগে থেকে ইউজ করতেছি যাতে ওই প্রবলেমটা না হয়। ওকে, আচ্ছা, এখন পরবর্তীতে চলে আসি আরেকটা বিষয়, এই যে ভ্যাজাইনা, তাহলে কিউবয়েড থেকে স্ট্র্যাটিফাইড সেল লেয়ার হইতেছে, যেটা কি বিভিন্ন ট্রমা এবং ইনফেকশনকে প্রিভেন্ট করতেছে। ঠিক আছে, এবং এটা কোথায় কাজ হয়, তাহলে ইস্ট্রোজেন ইউজ হয় হচ্ছে ভ্যাজাইনাল ইনফেকশনে। বাচ্চাদের ক্ষেত্রে যদি ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তখন ইস্ট্রোজেন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ওকে, ইলেকট্রোলাইট ব্যালেন্সের উপর ইস্ট্রোজেনের ফাংশনটা তুলনামূলক কম। ঠিক আছে, কারণ ইস্ট্রোজেনের মাত্রাটা ততটাও বেশি থাকে না স্বাভাবিক অবস্থায়, বাট যখন প্রেগনেন্সিতে যায়, প্রেগনেন্সিতে গেলে কি হয়, ইস্ট্রোজেনের মাত্রাটা বেড়ে যায়, যেটা ওয়াটার রিটেনশন করতে পারে, এবং তখন প্রায় 5 থেকে 10% পর্যন্ত ওয়াটার রিটেনশন হতে পারে। ঠিক আছে, ওকে, প্রজেস্টেরন সম্বন্ধে আমরা জানলাম। এখন হচ্ছে আমরা একটু, ইস্ট্রোজেন সম্বন্ধে আমরা জানলাম, এখন আমরা একটু প্রজেস্টেরন সম্বন্ধে জানি। ঠিক আছে, ওকে, এই প্রজেস্টেরনটা কোথায় তৈরি হয়, প্রজেস্টেরনটা তৈরি হয় মেইনলি এই যে ওভারির যে কর্পাস লুটিয়াম আর প্লাসেন্টা থেকে। মেইনলি যে প্রজেস্টেরনের যে দুইটা সাবস্টেন্স মেইনলি বেশি পাওয়া যায়, একটা হচ্ছে প্রজেস্টেরন নিজে, আর একটা হচ্ছে 17 হালভা হাইড্রোক্সি প্রজেস্টেরন। এগুলো সার্কুলেশন আসার পরে
বাইন্ড করে হচ্ছে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন এবং প্রোজেস্টেরন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে। কেন? কারণ ওই যে সেম কথা যে সলিবিলিটি বাড়াতে হবে, ঠিক আছে? কারণ কি এরা তো ওয়াটার সলিবল না। ওকে, তো তারপর যখন টিস্যুতে আসবে তখন এই বাইন্ডিং অবস্থা থেকে এরা ফ্রি হয়ে যাবে এবং ফ্রি হয়ে তারা কাজ করবে। আচ্ছা, তারপর কি এদের মেটাবোলাইজ হতে হবে। তো এরা লিভারে মেটাবোলাইজ হয় এবং মেটাবোলাইজ হয়ে একটা স্পেশাল সাবস্টেন্স তৈরি করে যার নাম হচ্ছে প্রেগনানেডিয়ল, ঠিক আছে? ওকে, তারপরে এরা কি হয়, এই বাইল অথবা হচ্ছে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তার মধ্যে দেখা যায় কি ইউরিনে মানে টোটাল যে পরিমাণ মেটাবলিজম হয় তার 10% প্রেগনানেডিয়ল ইউরিনে পাওয়া যায়। কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, তার মানে এর মাধ্যমে আমরা কি করতে পারি, কতটুকু তৈরি হয়েছিল সেটা এস্টিমেট করতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসি ফাংশন অফ প্রোজেস্টেরন। তো একটু আগে আমরা দেখলাম ইস্ট্রোজেন কি করলো, ইস্ট্রোজেন ইউটেরাসকে ডেভেলপ করে দিল, ঠিক আছে, যাতে বাচ্চা কি ওভারি থেকে ওভামটা ঠিক মতো আসতে পারে। ইস্ট্রোজেন ব্রেস্ট টিস্যুকে ডেভেলপ করলো। কেন? কারণ ব্রেস্টকে ফার্স্টে ডেভেলপ করতে হবে, মানে বড় করতে হবে, যাতে পরবর্তীতে অন্যান্য হরমোনগুলো গিয়ে সেখানে কাজ করে সেখান থেকে মিল্ক সিক্রেশনের উপযোগী করে তুলতে পারে। ঠিক আছে, তাহলে ইস্ট্রোজেন প্রথম কী করতেছে, ওটাকে বড় করতে হেল্প করতেছে। বাকি কাজ কে কী করবে? বাকি কাজ প্রোজেস্টেরন বা আদার্স যে হরমোন তারা। ঠিক আছে, ওকে। আমরা একটু যদি দেখি, তো প্রোজেস্টেরন কী করবে, আমাদের যে ওভারি থেকে যে ওভামটা আসতেছিল, আমাদের যে ওভারিতে যে কর্পাস লুটিয়াম তৈরি হইতেছে সেখান থেকে প্রোজেস্টেরন আসতেছে বা প্লাসেন্টা থেকে আসতেছে। প্রোজেস্টেরনের মধ্যে প্রোজেস্টেরন এবং আরেকটা সাবস্টেন্স আসতেছে যেটা হচ্ছে 17 আলফা হাইড্রোক্সি প্রোজেস্টেরন। মানে কি এখানে আসলে সেখান থেকে কি বাচ্চা হবে। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টাস, এই কনসেপ্টাসটাকে কি পুষ্টি দিতে হবে না? পুষ্টিটা কোত্থেকে দিবে? এন্ডোমেট্রিয়ামের যে গ্ল্যান্ড সেটা। এই জন্যে এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ডের মধ্যে বেশি বেশি গ্লাইকোপ্রোটিন, বেশি বেশি লিপিড, বেশি বেশি নিউট্রিয়েন্টস জমা হবে। ঠিক আছে, যেখান থেকে এরা পুষ্টি পাবে। এবং এন্ডোমেট্রিয়াম দেখা যাবে কি তখন বেশি বেশি সিক্রেটরি ফেজে চলে যাবে। এই যে বেশি বেশি সিক্রেশন, এই সিক্রেটরি অ্যাক্টিভিটি বেশি হওয়ার কারণে এটাকে বলা হয় তখন ইউটেরাইন মিল্ক। কি? ইউটেরাইন মিল্ক। ঠিক আছে, ওকে। তাহলে এখানে সিক্রেটরি অ্যাক্টিভিটিটা ইউটেরাসে বাড়তেছে, পাশাপাশি ইউটেরাসে প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশনটাকে কমায়। প্রোস্টাগ্ল্যান্ডিন কী করে? ইউটেরাসের কন্ট্রাকশন করতে হেল্প করে। তাহলে ইউটেরাস যদি কন্ট্রাক্ট করতো বাচ্চাটা কি বের হয়ে আসবে না? বাট আমাদের কি এই কনসেপ্টাসটাকে তো বের করা যাবে না, তার প্রোস্টাগ্ল্যান্ডিন কমাইতে হবে। সেমভাবে আমরা কি দেখতেছি যে এখানে সাধারণত কি দেখা যায়, এখানে এখন আমাদের তো পলিস্পার্মি হওয়া যাবে না, অনেক বেশি স্পার্ম আসা যাবে না, যেহেতু অলরেডি স্পার্ম চলে আসছে। এখন আমাদের কি এটাকে আসা প্রতিরোধ করতে হবে, প্রিভেন্ট করতে হবে। তাহলে প্রিভেন্ট করবো কীভাবে? এই সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে কী করতেছে, তাহলে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশনটাকে কমাইতেছে, যেটা কন্ট্রাকশনটাকে কমাইতেছে, সিক্রেশনের পরিমাণটা বাড়াইতেছে, আর ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন কমাইতেছে। ঠিক আছে, পাশাপাশি সার্ভিক্সের সিক্রেশনটাকে বাড়াইতেছে। ঠিক আছে, ওকে। এখন ফেলোপিয়ান টিউবে কী করতেছে? ফেলোপিয়ান টিউবে যে ইস্থমাসটা আছে, মানে হচ্ছে ফেলোপিয়ান টিউবটা দেখা যায় কি একটা জায়গায় খুব কন্ট্রাক্টেড, মানে জাস্ট ইউটেরাস ওপেন হওয়ার আগে। এটা সাধারণত কি থাকে, এটা সাধারণত হচ্ছে বন্ধ হয়ে থাকে স্বাভাবিক অবস্থায়, কিন্তু যখন প্রোজেস্টেরন পরিমাণটা বেশি হয় তখন এখানে প্রোজেস্টেরন রিসেপ্টরটা বাড়ে। প্রোজেস্টেরন রিসেপ্টরটা বাড়ার কারণে সেটা ইস্থমাসের রিল্যাক্সেশনে হেল্প করে। ঠিক আছে, পাশাপাশি ফেলোপিয়ান টিউবের সিক্রেশনটাকেও বাড়াতে হেল্প করে। ঠিক আছে, তাহলে ইসমাস যদি রিল্যাক্স হয় তখন কি এখান থেকে যে ওভামটা সেটা চলে আসতে পারবে ইউটেরাইন ক্যাভিটিতে। ওকে, এখন আসি ব্রেস্টের উপর কী ইফেক্ট। আমরা দেখছিলাম মেইনলি ইস্ট্রোজেনের কাজ ছিল হচ্ছে ফ্যাট ডিপোজিশনের অ্যাডিপোসাইড বা হচ্ছে ডাক্টাইল সিস্টেমের ডেভেলপমেন্টে। ঠিক আছে, আর এখানে প্রোজেস্টেরনের কাজ হচ্ছে এই যে লোবিউল আর যে অ্যালভিওলার সিস্টেম সেখানে। ঠিক আছে, এরা কী করবে? লোবিউল এবং অ্যালভিওলার ডেভেলপমেন্টে হেল্প করবে। ঠিক আছে, পাশাপাশি এই অ্যালভিওলার সেল বা হচ্ছে সেলের সংখ্যা, তারপরে এদের সিক্রেশন এবং এদের পরিমাণ বাড়াবে, যার কারণে এটা সোয়েল হয়ে যাবে। ঠিক আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখা যায় কি যে মেনস্ট্রুয়াল সাইকেল মানে মেনস্ট্রুয়েশন হওয়ার আগে এই ইনক্রিজড অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কারণে লাস্ট 10 দিন ধরে কি হবে, দেখা যায় কি যে ডাকটাইল সিস্টেমটা মোটা হয়ে যায়। ডাকটাইল সিস্টেমটা কি হয়, এরকম মোটা হয়ে যায়। পাশাপাশি ওখানে কি হয়, ব্লাড সার্কুলেশনও বেশি হয়। কারণ কি, আর্টারিগুলো ডাইলেট করে, আর্টারিগুলো ডাইলেট করলে ওখান থেকে বেশি বেশি ব্লাড এই কিসের কোথায় চলে যায়, ব্রেস্টে চলে যায়। ঠিক আছে, পাশাপাশি বিভিন্ন স্টোমাল টিস্যুর জন্য কি হয়, এগুলো কি করে নার্ভকে কম্প্রেস করতে পারে। নার্ভকে কম্প্রেস করলে কি হয়, ব্যথা অনুভব করি। এই জন্যে কোনো কোনো ফিমেল বা অনেকের ক্ষেত্রেই ব্রেস্ট পেইন দেখা দিতে পারে মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট 10 days। ঠিক আছে, ওকে।
তো আমরা মোটামুটি প্রজেস্টেরনের ফাংশনটা দেখে ফেললাম। এখন আমরা একটু বলি যে কী কী পরীক্ষায় কী কী আসতে পারে। পরীক্ষায় আমরা এই এতক্ষণ পর্যন্ত এই যে ইস্ট্রোজেনের ফাংশন, প্রজেস্টেরনের যে ফাংশন দেখলাম, এগুলো মিলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো ফিমেলে ডেভেলপ হয় সেগুলো। তারপরে মেনস্ট্রুয়াল সাইকেল, ওগুলো আমরা একটু পরে যেতেছি। মেনস্ট্রুয়েশনের সংজ্ঞা, মেনস্ট্রুয়াল সাইকেলের সংজ্ঞা, পিউবার্টির সংজ্ঞা, ঠিক আছে। এদেরকে তো তারপরে হচ্ছে ওভুলেশন কাকে বলে, তারপরে কিভাবে ওভুলেশন হয়, এই যে আমরা টোটাল প্রসেসটা এখানে দেখছি, ঠিক আছে। আমরা যে টোটাল প্রসেসটা এখানে দেখছি, এই যে প্রসেসটা, আমরা এগুলা কিন্তু রিটেন পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা এগুলো পড়বো ভালোভাবে। তারপর রেগুলেশন অফ হরমোন সিক্রেশন, এটাও লাগে, তবে তুলনামূলক কম। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, এখন আমরা একটু ফিমেল সেক্সুয়াল অ্যাক্ট নিয়ে কথা বলি। তো যখন ফিমেল সেক্সুয়াল ডিজায়ার হয় এবং ইন্টারকোর্স করে, ইন্টারকোর্সের সময় কি হয়? ইন্টারকোর্সের সময় এই যে এক্সটার্নাল জেনিটালিয়া, ভ্যাজাইনা, এই জায়গা থেকে কি হয়? সেন্সরি সিগন্যালটা এই পোডেন্টাল নার্ভের মাধ্যমে চলে যায় হচ্ছে কোথায়? স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ড থেকে চলে যায় ব্রেনের বিভিন্ন জায়গা থেকে আলটিমেটলি চলে আসে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসে আমরা বলছিলাম কি দুইটা এরিয়া থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক এরিয়া আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এরিয়া। সিম্প্যাথেটিক এরিয়া আর প্যারাসিম্প্যাথেটিক এরিয়া, তার মধ্যে প্যারাসিম্প্যাথেটিক এরিয়াটাকে স্টিমুলেট করে। প্যারাসিম্প্যাথেটিক এরিয়াকে স্টিমুলেট করলে সেটা স্যাক্রাল প্লেক্সাসের মাধ্যমে চলে যায় কোথায়? চলে যায় হচ্ছে এখানে যে ব্লাড ভেসেলগুলো থাকে সেই ব্লাড ভেসেলে। সেখানে কি করে? অ্যাসিটাইলকোলিন, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড এবং নাইট্রিক অক্সাইড রিলিজ করে, যেটা কি করে? যেটা হচ্ছে ব্লাড ভেসেলের ডাইলেশনে হেল্প করে, যার কারণে ব্লাড ভেসেলটা ডাইলেট করলে কি হয়? এখানে বেশি বেশি ব্লাড আসে। এখন এখানে যদি বেশি বেশি ব্লাড আসে, আগে ধরলাম একটা চিকন গ্ল্যান্ড ছিল, সেটা এখন কি হয়েছে? ডাইলেট হয়ে এত বড় হয়ে গেছে। তাহলে কি করবে? তাহলে এটা কি করবে? এইখানে চাপ দিবে না? চাপ দিবে, হ্যাঁ চাপ দিবে। পাশাপাশি যে এইখানে যে ক্লাইটোরিসটা আছে, এই ক্লাইটোরিসটা কী করবে? ক্লাইটোরিসের যে ব্লাড ভেসেল, ওখানেও সেম ঘটনা ঘটবে। ব্লাড সাপ্লাই বাড়ার কারণে, ধরলাম এই যেটা হচ্ছে ব্লাড সাপ্লাই বাড়ার কারণে এখান থেকে আশেপাশে ব্লাড যাবে। ব্লাড গেলে আশেপাশের এরিয়াতে কী হবে? অনেক বেশি ব্লাডের কারণে এটা ফুলে যাবে, ঠিক আছে। কারণ কি? এই সাইনাসের মতো কিছু এরিয়া থাকে এখানে, যেখানে ব্লাড গিয়ে এটা ফুলে যায়, ডাইলেট করে, যার কারণে আমরা যেরকম পেনাইল ইরেকশন দেখছিলাম, এরকম ক্লাইটোরিসের ইরেকশন ঘটে, ঠিক আছে। পাশাপাশি এখানকার ব্লাড ভেসেল ডাইলেশন করার কারণে কি হয়? এখানে যখন পেনিসটা আসে, পেনিসের সাইজ মতো এই ভ্যাজাইনাল এরিয়াটা কী করতে পারে? চেঞ্জ হইতে পারে, যেটা ইন্টারকোর্সে স্যাটিসফ্যাকশন আনতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি দেখতেছিলাম? যে অ্যাসিটাইলকোলিন, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, এগুলো হচ্ছে ভ্যাসোডিলেশন করতেছিল, যার কারণে ব্লাড ভেসেল, ইরেকটাইল টিস্যুতে ব্লাড ভেসেল যাইতেছিল, যেটা ফিমেল ইরেকশন করতেছিল, ঠিক আছে। কার? ওই ক্লাইটোরিসের। আর কি? ওই যে কী করতেছিল? টাইটেনিং করতেছিল পেনিসের চারপাশে, যেটা সাফিসিয়েন্ট সেক্সুয়াল স্টিমুলেশন দিতেছিল ইজাকুলেশনের জন্য। কাকে? মেলকে, ঠিক আছে। পাশাপাশি এই প্যারাসিম্প্যাথেটিক ইম্পালসটা চলে যাবে কোথায়? বার্থোলিনস গ্ল্যান্ডে, যেখান থেকে আসবে মিউকাস। তাছাড়াও ভ্যাজাইনাল যে এপিথেলিয়াম আছে, বার্থোলিন গ্ল্যান্ডটা মোটামুটি এই এদিকেই একটা সাইডে বের হয়। যাই হোক, এই যে ভ্যাজাইনাল এপিথেলিয়াম আছে, এখান থেকেও কি আসে? অনেক মিউকাস আসে। পাশাপাশি যে মেল যে পেনিস, সেখান থেকে যে মেল যে ইউরেথ্রা, সেখান থেকেও মিউকাস আসতে পারে, যেটা লুব্রিকেশনে হেল্প করে, ঠিক আছে। তাহলে এই লুব্রিকেন্টটা কী করে? স্যাটিসফ্যাকটরি মেসেজিং করে, যেটা সেন্সেশনটা ভালো করে। কিন্তু যদি এমন হইতো যে না, মিউকাস ঠিক মতো আসতেছে না, তখন কিন্তু সেন্সেশনটা খারাপ হইতো, তখন ওইখানে ঘর্ষণ অনেক বেশি হইতো, ঠিক আছে। ওকে, যখন লোকাল সেক্সুয়াল স্টিমুলাসটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে পৌঁছায়, তখন সেটাকে ফিমেল অর্গাজম বা ফিমেল ক্লাইম্যাক্স বলে। যখন কি হয়? ফিমেলের পেরিনিয়াল সহ অ্যাবডোমিনাল মাসেল সহ সারা বডিতে মাসেলগুলো কিছুটা কন্ট্রাক্টেড হয়, ঠিক আছে। তাহলে কী হয়? পেরিনিয়াল মাসেলগুলো কন্ট্রাকশন হয়ে গেলে কী হয়? সেটা হচ্ছে পেরিনিয়াল মাসেলের কন্ট্রাকশন এবং ইউটেরাইন টিউবের বা ইউটেরাইন যে মাসেল, ফেলোপিয়ান টিউবের যে মাসেল, এগুলো কন্ট্রাকশন হয়ে স্পার্ম যদি ইজাকুলেশন হয়, সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলার দিকে মুভমেন্টে হেল্প করে, ঠিক আছে। পাশাপাশি কি করে? সার্ভাইকাল ক্যানালটাকে ডাইলেট করতে হেল্প করে এই অর্গাজম হওয়ার ফলে, যেটা কি করে? যেটা হচ্ছে স্পার্ম ইজাকুলেট হলে সেটাকে ভেতরে প্রবেশ করতে হেল্প করে। পাশাপাশি কি করে? সেরেব্রামে একটা সেন্সেশন পাঠায়, যার কারণে কি হয়? সারা বডিতে একটা ইন্টেন্স মাসেল টেনশন তৈরি হয়, বা হচ্ছে একটা টান অনুভব করে, মাসেলের টান অনুভব করে, যার কিছুক্ষণ পরে একটা স্যাটিসফাইড এবং একটা সেন্স আসে, পরবর্তীতে সেটা চলে যায় এবং সেটাকে বলা হয় রেজলিউশন, ঠিক আছে। আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে কথা বলা যাক। আমরা এতক্ষণ পর্যন্ত যে বেসিকগুলো আমাদের মধ্যে নিছি, এখন ওই বেসিকগুলো দিয়ে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটা আলোচনা করে ফেলবো।
ঠিক আছে। ফার্স্টেই পরীক্ষায় ধরবে কি হোয়াট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে। তারপরে ধরবে কি এর কয়টা ফেজ, ঠিক আছে। আর আরেকটা বিষয় যে মেনস্ট্রুয়াল সাইকেলে ইউটেরাসে কিছু কিছু চেঞ্জ হয়, ওভারিতে কিছু কিছু চেঞ্জ হয়, কোথায় কোন চেঞ্জটা হয়, ঠিক আছে। এইগুলো পরীক্ষায় খুবই বেশি আসে। সত্যি বলতে মেনস্ট্রুয়াল সাইকেল এর গ্রাফ খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, পরীক্ষায় খুবই বেশি আসে। ওকে, তো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা শুরু করতেছি ওভারিতে কী করতেছে সেটা দিয়ে, যে ওভারিতে কি ফলিকলটা গ্রো করতেছে। ফার্স্টে হচ্ছে যখন ফলিকলটা গ্রো করে তখন এখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন আসে কোথা থেকে, হাইপোথ্যালামাস থেকে, যেটা কি করে অনেকগুলা মোটামুটি 6 থেকে 12টা ফলিকল গ্রো করা শুরু করে। কিন্তু তার মধ্যে সবগুলো তো একরকম গ্রো হয় না, কোনোটার গ্রোথ যখন সবচেয়ে বেশি হয়ে যায় সেটা ম্যাসিভ পরিমাণ ইস্ট্রোজেন তৈরি করতে পারে, ঠিক আছে। ওকে, ম্যাসিভ ইস্ট্রোজেন তৈরি করলে সেটা আবার কি করে, ইনহিবিট করে কাকে আসতে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনকে আসতে, ঠিক আছে। তাহলে যখন একটা খুব বেশি ম্যাচিউর হয়ে গেল তখন সেটা ইস্ট্রোজেন বেশি দেওয়ার কারণে আর ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন আসতেছে না, এজন্য আশেপাশে যখন অনেকগুলো ফলিকল ছিল সেগুলো আর ডেভেলপ না হয়ে শুধুমাত্র একটাই ডেভেলপ করে, ঠিক আছে, ডেভেলপ হয়ে যায়। আচ্ছা, তো দেখা যায় ওভুলেশনের 2 দিন আগে কি হয়, ইস্ট্রোজেনের একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম হয়। এই পজিটিভ ফিডব্যাকের কারণে কি হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন 2 থেকে 3 গুণ আর লুটিনাইজিং হরমোন 6 থেকে 10 গুণ পরিমাণ বেড়ে যায়। যেটা কি করে, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনের কারণে কি হয়, এই লুটিনাইজিং হরমোনের কারণে প্রোজেস্টেরন সিক্রেটিং অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। প্রোজেস্টেরন সিক্রেটিং অ্যাক্টিভিটি বেড়ে গেলে কি হয়, এখানে আমরা দেখছিলাম যে ব্লাড ভেসেলগুলো এদিকে ব্লাড ভেসেলগুলো র্যাপিডলি গ্রো করা শুরু করে, ঠিক আছে। পাশাপাশি প্রোস্টাগ্ল্যান্ডিন আসে, প্রোস্টাগ্ল্যান্ডিন কী করে, ব্লাড ভেসেলকে ডাইলেট করে। এবং এই যে গ্র্যানুলোসা সেল ছিল পাশাপাশি, এই গ্র্যানুলোসা সেলের মধ্যে যে কী বলে, যে লাইসোজোমটা ছিল তার যে প্রোটিলাইটিক এনজাইম সেটা কী করে, এই এরিয়াটাকে ভেঙে ফেলে, ঠিক আছে। কোলাজেনের যে এনজাইমটা সেটা কী করে, এটাকে ভেঙে ফেলে। তাহলে ভ্যাসোডাইলেশনের কারণে যে ব্লাডটা এক্সট্রা আসতেছে সেই ব্লাডটা ভেতরে ঢুকে যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে এটা ভ্যাসোডাইলেশন হবে, ঠিক আছে। এখান থেকে ব্লাডটা এখানে আসতেছে এবং এখান থেকে এই এরিয়াটাকে ভেঙে ফেলতেছে, যার কারণে কি হবে, আলটিমেটলি ওভুলেশন হবে, ঠিক আছে। তো ওভুলেশন যখন হয়ে যায়, ওভুলেশন হওয়ার পরে এখানে যেটা হয় যেটা হচ্ছে কি, ফলিকুলার সেল মানে গ্র্যানুলোসা সেল এবং থেকা সেলটা লিপিড ইনক্লুশন জমা করা শুরু করে এবং এখানে ব্লাড সাপ্লাই আরও বেড়ে যায়, যেটাকে পরবর্তীতে বলা হয়েছে কর্পাস লুটিয়াম, ঠিক আছে। এই কর্পাস লুটিয়াম থেকে বেশি পরিমাণ আসে হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে, এবং কিছু পরিমাণ আসে ইস্ট্রোজেন, কিছু পরিমাণ এবং কিছু আসে ইনহিবিন। ওকে ওকে, তাহলে কী কী চেঞ্জ হইতেছে আমরা যদি এখানে একটু দেখি। ফার্স্টে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কী আসতেছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। সেটা কী করতেছে, ধীরে ধীরে ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রাটা প্রথম দিকে একটু বেশি এবং ওভুলেশনের আগে 2 থেকে 3 গুণ বেশি হয়ে যাইতেছে, তারপরে আবার পরবর্তীতে কী হইতেছে, কমে যাইতেছে। কেমন কমে যাইতেছে ওটা দেখতেছি। লুটিনাইজিং হরমোন এটা ওভুলেশনের 2 দিন আগে অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে, এবং পরবর্তীতে কমে গেছে। ওকে, তো দেখা যায় কি যখন ফলিকুলার ফেজটা থাকে, মানে এই গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিউর ফলিকল এই পর্যন্ত হচ্ছে ফলিকুলার ফেজ, ঠিক আছে, এবং এর থেকে হচ্ছে এটা এটা কি লুটিয়াল ফেজ। ওকে, যখন ফলিকল অবস্থায় থাকে তখন ইস্ট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, এই জন্য আমরা দেখতেছি কি ইস্ট্রোজেনের পরিমাণটা বেশি। এবং তারপরে কি হয়, ওভুলেশন হওয়ার পরে সেটাই হচ্ছে কি হয়, প্রোজেস্টেরনের পরিমাণটা বেশি হয়ে যায় এবং ইস্ট্রোজেনের মাত্রাটা কমে যায়। ওকে, আচ্ছা, এখন প্রথমে যখন ইস্ট্রোজেনটা বেশি আসতেছে তখন কি হয়, তখন ইউটেরাস, আমরা বলছি কি ইউটেরাসটা তখন এটা মানে ইস্ট্রোজেনের মেইন কাজ হচ্ছে গ্ল্যান্ডকে বা বিভিন্ন জায়গাকে বড় করা। তাহলে কি করতেছে, এইখানে এই যে এপিথেলিয়ামগুলা, এই এপিথেলিয়ামগুলাকে বড় করতে হেল্প করতেছে, এই যে এপিথেলিয়ামগুলো সেগুলো বড় হইতেছে, ঠিক আছে। আচ্ছা, বড় হইতেছে, এখানে কিছু কিছু গ্ল্যান্ডুলার সিক্রেশনের সাথেও জড়িত, বাট মেইনলি কি এপিথেলিয়ামগুলোকে বড় করতেছে। আচ্ছা, তারপরে যখন প্রোজেস্টেরন আসতেছে এবং কিছু কিছু কি বলে ইস্ট্রোজেন আসতেছে, সেটা গ্ল্যান্ডের সিক্রেশনটাকে বাড়াইতেছে, পাশাপাশি এটাও এন্ডোমেট্রিয়ামের থিকনেসটাকে বাড়াইতেছে, ঠিক আছে। আর যে ব্লাড ভেসেলগুলো ছিল, ব্লাড ভেসেলের কী করতেছে, অনেক ব্লাড ভেসেলে ব্লাড সাপ্লাইটাকেও বাড়াইতেছে, পাশাপাশি ব্লাড ভেসেলের টর্চুওসিটি বা হচ্ছে কি এই কি বলবো যে পেঁচানো, যে ব্লাড ভেসেল এরকম পেঁচানোর ভাবটাকেও বাড়াইতেছে, ঠিক আছে। ওকে, তো বাড়াইতে বাড়াইতে একসময় দেখা যাবে কি, যখন আস্তে আস্তে একসময় কী হবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন বেশি হবে তখন এটা নেগেটিভ ফিডব্যাকের কারণে তখন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন আসবে না, ঠিক আছে। এবং আলটিমেটলি কী হবে, কর্পাস লুটিয়াম আলটিমেটলি এখান থেকেও কিছু আসতেছে না, কারণ এটা আসতেছে কী হবে, এখানে ব্লাড সাপ্লাইটা কমে যাবে। যখন প্রোজেস্টেরনের বা ইস্ট্রোজেন এদের মাত্রা কমে যাবে তখন এখানে ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন এখান থেকে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এগুলো আসা কমে যাবে, ঠিক আছে। এগুলো আসা কমে গেলে কী হবে, এই যে এখানে যে চেঞ্জগুলো হইতেছিল, ব্লাড সাপ্লাই বাড়াইতেছিল,
ঠিক আছে, গ্ল্যান্ডের সিক্রেশন বা গ্ল্যান্ডের সাবস্টেন্সগুলো বাড়াইতেছিল, তখন এগুলো কী হবে আর ঠিক মতো হবে না। তখন এই যে ব্লাড ভেসেল সেখানে ভ্যাসোস্পাস্টিসিটি হবে। স্পাস্টিসিটি হলে কি হবে, ব্লাড ভেসেলগুলো কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হলে তখন দেখা যাবে কি ব্লাড ভেসেল ঠিকমতো সাপ্লাই না দেওয়ার কারণে এখানে এই এরিয়াগুলো নেক্রোসিস হবে। নেক্রোসিস হয়ে এগুলা বের হয়ে চলে আসবে আস্তে আস্তে, এবং সাথে কিছু ব্লাড নিয়েও চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি বিষয়টা। আমরা এখন একটু এখানে চলে যাই, কী ঘটনা ঘটতেছে দেখি। ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রথমে বেশি থাকতেছে, যেটা ফলিকলের গ্রোথ করে, ইস্ট্রোজেন নিয়ে আসতেছে। একটা ফলিকলের গ্রোথ ঠিকমতো হইতেছে, হওয়ার পরে বাকিগুলা গ্রোথ হইতে পারতেছে না। কেন? এই যে অ্যান্টেরিয়র পিটুইটারিতে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার কারণে সেগুলো আর কী করতে পারতেছে না, ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন আসতেছে না, যার কারণে একটা শুধুমাত্র ঠিকমতো গ্রো করতেছে। ঠিক আছে, আচ্ছা, এই যে ধাপটা, এটাকে বলা হইতেছে প্রলিফারেটিভ বা ইস্ট্রোজেন ফেজ। যখন কি হইতেছে, এন্ডোমেট্রিয়ামের সেলফ প্রলিফারেশন বা এন্ডোমেট্রিয়াল টিস্যু প্রলিফারেশন হইতেছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখা যাবে হঠাৎ করে 2 দিন আগে, ওভুলেশনের 2 দিন আগে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কারণে কী হইতেছে, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন দুইটাই বেড়ে যাইতেছে। এই লুটিনাইজিং হরমোনটা কর্পাস লুটিয়াম ফর্মেশন করতেছে এবং সেকেন্ডারি ওভাসাইটকে ওভুলেট করতেছে। তারপরে কী হইতেছে, কর্পাস লুটিয়াম থেকে অনেক বেশি প্রজেস্টেরন এবং কিছু পরিমাণে ইস্ট্রোজেন আসতেছে। ঠিক আছে, এই ইস্ট্রোজেন কিছুটা সেল প্রলিফারেশনে হেল্প করতেছে। মানে কি, আমরা দেখছিলাম কি যে পরবর্তীতে যখন প্রজেস্টেরনের যে ফেজ বা লুটিয়াল ফেজ, সেখানেও বড় হইতেছিল এন্ডোমেট্রিয়ামটা বা সাইজে বাড়তেছিল। এই প্রজেস্টেরনটা কী করবে, এন্ডোমেট্রিয়াল সেলের প্রলিফারেশনেও কিছুটা হেল্প করতেছে, সেখানে ভাস্কুলারিটি বাড়াইতেছে, ব্লাড ভেসেলের কী করতেছে, কয়েলিং করবে। ঠিক আছে, আমি হয়তো কী বলতেছিলাম একটু পেঁচানো করে ফেলবে আর কি। ঠিক আছে, ওকে। আর ব্লাড ভেসেল কি বেশি বেশি ডাইলেট থাকবে তখন এই প্রজেস্টেরনের কারণে। ঠিক আছে, পাশাপাশি কী করবে, যে গ্ল্যান্ডগুলো আছে, গ্ল্যান্ডে গ্লাইকোজেন, লিপিড, এই সাবস্টেন্সগুলোর পরিমাণ বাড়াবে। ঠিক আছে, এবং গ্ল্যান্ডের টর্চুয়াসিটিও বাড়াবে। তো যখন ধীরে ধীরে কী হবে, কর্পাস লুটিয়ামে ব্লাড সার্কুলেশনটা কমতে থাকবে, বা 12 দিন পর দেখা যাবে কি, ওভুলেশনের 12 দিন পর বা মান্থলি সাইকেলের 2 দিন আগে দেখা যাবে কি কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করবে, যার কারণে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিমাণ কমে যাবে। ইস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিমাণ কমে গেলে সেখানে আর প্রলিফারেশন হবে না, পাশাপাশি ভেসেলে স্প্যাস্টিক চেঞ্জ আসবে। স্প্যাস্টিক চেঞ্জ আসলে ব্লাড ভেসেলটা নেক্রোসিস হবে, এন্ডোমেট্রিয়ামগুলো ব্লাড সহ বের হয়ে আসবে। এবং কোন কোন লেয়ার আসবে, কম্প্যাক্ট এবং গ্ল্যান্ডুলার যে লেয়ারটা সেটা চলে আসবে, সাথে বেজাল লেয়ারটা রেখে আসবে। ঠিক আছে, এবং এখানে ব্লাড এবং এন্ডোমেট্রিয়াম দুইটাই আসবে। ঠিক আছে, আচ্ছা, এই যে নেক্রোস যে ইউটেরাস, এই যে ব্লাড, পাশাপাশি প্রোস্টাগ্ল্যান্ডিন, সেগুলো কী করবে, ইউটেরাসের কন্ট্রাকশন করার কারণে ইউটেরাস থেকে সেগুলা বাইরের দিকে বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন যেটা আসলো, সেখানে প্রায় 40 ml ব্লাড, সাথে হচ্ছে কি 35 ml সেরাস ফ্লুইড থাকে। ঠিক আছে, এই ব্লাডের মধ্যে একটা স্পেশাল সাবস্টেন্স, সেটা হচ্ছে ফাইব্রিনোলাইসিন পাওয়া যায়। এই ফাইব্রিনোলাইসিন কী করে, এটা হচ্ছে ব্লাডকে ক্লট হতে দেয় না। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় ব্লিডিং অনেক বেশি, ঠিক আছে, তাহলে এই ফাইব্রিনোলাইসিন তখন দেখা যাবে যে কি ব্লাডটা ক্লটেড ফর্মে পাওয়া যাইতেছে না, এবং তখন হচ্ছে ব্লাডটা ক্লটেড ফর্মে পাওয়া যাবে। ফাইব্রিনোলাইসিন ঠিকমতো কাজ করতে পারতেছে না, কারণ ব্লাডের অ্যামাউন্টটা বেশি। এবং তখন আমরা বুঝতে পারবো যখন ক্লটেড ব্লাড, তখন দেখা যাবে কি সেটা হচ্ছে প্যাথোলজিকে ইন্ডিকেট করবে। পাশাপাশি এই ব্লাডের মধ্যে লিউকোসাইড বের হয়ে আসবে ব্লাডের সাথে। ঠিক আছে, যে লিউকোসাইডের কারণে কি হবে, ইউটেরাসে ইনফেকশনকে সেটা প্রিভেন্ট করবে। ঠিক আছে, এবং এই লিউকোসাইড যে আসে, এটাকে বলা হয় লিউকোরিয়া। ঠিক আছে, তাহলে এই যে লিউকোরিয়া হইতেছে, যার কারণে ইনফেকশনের প্রতি এটা কী হইতেছে, রেজিস্ট্যান্স হইতেছে। তারপর এটা মোটামুটি 4 থেকে 7 দিন পর এটা স্টপ হয়ে যাবে। এবং এই মান্থলি সেক্সুয়াল সাইকেলটা, মেনস্ট্রুয়াল সাইকেলটা 28 দিন থেকে কারো কারো বেশি হয়ে 35 দিন পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, যাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে লংগেস্ট, আর কারো কারো ক্ষেত্রে 21 দিন পর্যন্ত হইতে পারে, যাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হচ্ছে শর্টেস্ট। এইগুলোও অ্যাবনর্মাল না, নর্মালি, বাট সেটা যদি সবসময় তাদের এরকম হয় তাহলে ওকে। আচ্ছা, তারপরে দেখা যাইতেছে কি যখন কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট হয়ে যাইতেছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যাইতেছে, নেগেটিভ ফিডব্যাক আর নাই, তখন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আবার হরমোন ক্ষরণ করতেছে, আবার সেম সাইকেল। বোঝা গেছে কথা? আচ্ছা, আর আমি একটা কথা বলি, সেটা কি, যে মেনস্ট্রুয়েশনের লাস্ট 10 দিনে দেখা যাবে কি বিভিন্ন ডাকটাইল সিস্টেম, ঠিক আছে, ব্রেস্টের ডাকটাইল সিস্টেমটা এনলার্জ করবে, পাশাপাশি আর্টারিটা ডাইলেশনের কারণে সেখানে ব্লাড ফ্লো বেড়ে যাবে, যার কারণে চারপাশে বেশি বেশি ফ্লুইডটা বেড়ে যাওয়ার কারণে সেটা হচ্ছে নার্ভকে কম্প্রেশন করবে। নার্ভ কম্প্রেশনের কারণে সেটা কি হবে, নার্ভ কম্প্রেশনের কারণে ব্রেস্ট পেইন অনুভব করাবে। আচ্ছা, এখন এমন যদি হয় যে ওভামটা কি হয়ে গেছে, ফার্টিলাইজড হয়ে গেছে,
তো ওভামটা ফার্টিলাইজড হয়ে গেলে কি হবে? ফার্টিলাইজড হয়ে গেলে এই ঘটনা কিন্তু তখন আর ঘটবে না, তখন আর মেনস্ট্রুয়াল সাইকেল চলবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে ফার্টিলাইজড ওভামটা যখন কি করবে, এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশন হবে, এর যে সিনসাইটিও ট্রোফোব্লাস্ট সেটা কি করবে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন ক্ষরণ করবে, যেটা লুটিনেজিং হরমোনের মতো ফাংশন করতে পারে। আসলে এই যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন এটা খুবই খুবই সিমিলার দেখতে লুটিনাইজিং হরমোনের মতো, ঠিক আছে, এবং একে কিছুটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সাথেও মিল আছে এর, ঠিক আছে। তো যখন এটা লুটিনাইজিং হরমোনের মতো কাজ করবে তখন কি করবে, তখন হচ্ছে এটা কি করবে, এটা হচ্ছে কর্পাস লুটিয়ামের সাইজ বাড়াইতে হেল্প করবে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেশনকে হেল্প করবে, যেটা কি করবে, এটা হচ্ছে কি যে কনসেপ্টাসটা মানে যেটা হচ্ছে ফার্টিলাইজড হওয়ার পরে তৈরি হয়েছে সেটাকে মেনটেন করতে হেল্প করবে। পাশাপাশি এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন সেটা কি করবে, এটা হচ্ছে ইউরিনের মাধ্যমে চলে আসলে আমরা প্রেগনেন্সি টেস্ট হিসেবে দেখতে পারি। এটা যখন ব্রেনে চলে যাবে, ব্রেনে কি করতে পারে, কিছু সেন্টারকে স্টিমুলেট করার মাধ্যমে নাউজিয়া এবং ভমিটিংকে স্টিমুলেট করতে পারে, যেটা হচ্ছে প্রেগনেন্সির একটা মানে সাইন, এক্সটার্নাল সাইন, যেটা দেখে বোঝা যায় যে না সে হচ্ছে ফিমেলটা হচ্ছে প্রেগনেন্ট, ঠিক আছে। ফার্টিলাইজড এই হওয়ার পরে এই যে ঘটনাটা সেটা আমরা পরবর্তীতে চ্যাপ্টার সেটাতে আরও বিস্তারিত কথা বলবো।